আপনাদের সবাইকে লোকায়ত ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টার উপরে এখন বলতে চাচ্ছি সেটা বলা যেতে পারে এক কথায় কিং কর্তব্য বিমূঢ়তা। এই কিং কর্তব্য বিমূঢ়তা কার? আমরা প্রথমে তো এটা দেখছি অনেকটাই রাষ্ট্র তথা সরকারের, অন্তর্বর্তী সরকারের, এবং সেই সঙ্গে ছাত্রদেরও, যে ছাত্র শক্তি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই ছাত্রদেরও এটা একটা এখন যেন মনে হচ্ছে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা চলছে। এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, যেটা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছিলাম। মানে আগের সেই সংহতির সময়টা যেভাবে ছাত্রদের মধ্যে একটা ঐক্য ছিল, দৃঢ়বদ্ধতা ছিল ঐক্যের, এবং তাদের যে প্রভাবটা ছিল জাতীয় রাজনীতির উপরে, সেটা অনেকটাই এই প্রায় 1 বছর সময়ে অনেকটাই কমে গেছে। ছাত্রদের সেই ঐক্যের জায়গাটা যেন নাই। তাদের মধ্যে বিভিন্ন রকম মত শোনা যায়, বিভিন্ন ধরনের কথা আসে, তাদের ভূমিকা নিয়েও কিছু প্রশ্ন ওঠানোও হয়, এটা ঠিক। কারণ তাদের পেছনে তো সমস্ত পুরাতন শক্তি লেগে আছে। ছাত্রছাত্রীদের সেটা বিরাট এই প্রচলিত এবং বিদ্যমান ব্যবস্থার শক্তিগুলোর, এদের এই ব্যবস্থার যারা বেনিফিশিয়ারি, সুবিধাভোগী, তাদের বিরুদ্ধে ছাত্ররা একটা বিরাট শক্তি, তাদের জন্য বিরাট হুমকি ছাত্ররা। সুতরাং স্বাভাবিকভাবে এদের একটা উদ্দেশ্য, এদের একটা প্রধান লক্ষ্যই হচ্ছে ছাত্রদেরকে হেয় করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদের প্রতি অনাস্থা সৃষ্টি করা। তারা সেই কাজটা করছে। ছাত্ররাও আসলে, ছাত্রদের হাতে তো মূল নিয়ন্ত্রণটা নাই, ছিল না। যেদিন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছে, তারা যে পদ্ধতিতে করেছে, সেই সময় ছাত্রদের ভূমিকা কোন হয়েছে এক অর্থে। ছাত্রদের ভূমিকা থাকতে পারে, এখনো আছে, আগের মতো না হলেও আছে, কিন্তু সেই মুহূর্তেও ছাত্ররা যে বিরাট ভুলগুলো করেছিল, তার মধ্যে একটা হচ্ছে, এগুলো নিয়ে অনেকেই আলোচনা করেছে, এই কাঠামোটাকে বহাল রেখে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা উচিত ছিল। প্রেসিডেন্টকে অপসারণ করা, সংবিধান বাতিল করা, এর ছাত্র করতে চাইলে পারত তখন। এটা এখনো করা যাবে না আমি তা বলি না, কিন্তু সেই কাজগুলো তারা না করে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করেছিল নেতৃত্বে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ইউনূস আবার পুরাতন সংবিধানের ভিত্তিতে, যে সংবিধানের আশ্রয় পালিত হয়েছিল হাসিনা, সেই সংবিধানের ভিত্তিতে যে প্রেসিডেন্ট রাখা হয়েছিল, তার কাছে আবার ছাত্ররা ইউনূসকে নিতে দিয়েছিল, কি বলে, শপথ নিতে দিয়েছিল। এগুলো তো ছাত্রদের ভুল। ছাত্রদের কাছে শপথ নিত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে প্রফেসর ইউনূস শহীদ মিনারে ছাত্রদের কাছে করতে পারতেন, ছাত্রদের কাছে নিকট শপথ নিতে পারতেন। সেটা আপনি করেন না। এটা ভুল একটা হয়ে গেছে, তারপরে এই না যে ভুলের কোনো সংশোধন নাই, কিন্তু কাজটা কঠিন, সেই সময়টা যাচ্ছে। তো এখন একটা দিশাহারা অবস্থা মনে হয়। এখন পর্যন্ত জুলাই ডিক্লারেশন যেটা দেওয়ার কথা ছিল, বা প্রক্লেমেশন, যেটাই হোক, আজ পর্যন্ত হলো না। আসলে তো একটা রূপরেখা দেওয়া উচিত ছিল। এটা ঠিক যে অন্তর্বর্তী সরকার একেবারে কিছুই করে না, এটা ঠিক না। যেমন শেখ হাসিনার বিচারটা শুরু করেছে, খুব দেরিতে হলেও বিচার শুরু হয়েছে। সেভাবে অগ্রগতি ধীর, আরো বহু কিছু বিচার নাই, আরো অনেক বিচার হওয়া উচিত ছিল, সেগুলো হচ্ছে না। অনেক
জনের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সেগুলো বিচার হয়নি, অনেক ব্যবস্থা করা হয়নি। এটা অনেকেই বলছে, আমিও বলছি যে প্রফেসর ইউনূসের সরকার খুবই দুর্বল একটা সরকার। এই অন্তর্বর্তী সরকার দুর্বল, ইউনূস যে থাকবেন না সেটাও তো বলে দিয়েছেন। অল্প দিনের ভিতরে তিনি হয়তো ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। একটা অরাজকতার মধ্য দিয়ে দেশকে রেখে উনি যাবেন, যেটা বোঝা যাচ্ছে। ওনার চাওয়া অনুযায়ী যদি উনি যেতে পারেন, কি করবেন? একটা নির্বাচন দেবেন, নির্বাচনে কারা আসবে? এই বিদ্যমান ব্যবস্থার সুবিধাভোগী যারা, তারা আসবে, এসে ক্ষমতায় বসবে, বসে যা করা, এরা অতীতে যা করেছে হাসিনা তাই করবে। এক দানবীয় সরকারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছিল, আরেক দানবীয় সরকার মানে কাছে পড়ার জন্য তাদের রাহুগ্রস্ত হওয়ার জন্য দেশ যাবে আর কি ওইদিকে। নির্বাচনের মধ্য দিয়ে এই বিদ্যমান ব্যবস্থা বজায় রেখে নির্বাচন দিয়ে কোনো পরিবর্তন সম্ভব না। সেভাবে দেশের অগ্রগতি বা উন্নয়ন তো সম্ভবই না। এখানে একটা বিপ্লব দরকার, একটা বিপ্লবী সংস্কার দরকার, বিপ্লবী পরিবর্তন দরকার। সেটা সরকার তো প্রফেসর ইউনূস না। ছাত্ররাও সেটা কি বুঝতে পারছে? ছাত্রদের যে নেতৃত্ব, এখন তো ছাত্রদের ওইভাবে কোনো কেন্দ্রীভূত সংগঠনও নাই। জাতীয় নাগরিক পার্টি সব ছাত্রকে বা মূল স্রোতকে রিপ্রেজেন্ট করে, তাও তো মনে হয় না। আর করলে বোঝা যায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যেটা আছে, তার ভূমিকাও তো খুব একটা মানে আমাদের কাছে খুব একটা যে গ্রহণযোগ্য মনে হচ্ছে তা না। তাদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি কাজ করছে। এই অবস্থায় দেশ কতদিন যাবে? একটা কিং কর্তব্য বিমূঢ়তা নিয়ে দেশ তো বেশি সময় এভাবে চলতে পারে না। একটা কিছু হতে হবে, বাংলাদেশকে একটা জায়গায় যেতে হবে। বিদ্যমান ব্যবস্থা বজায় রেখে আর বাংলাদেশ চলতে পারবে না। সেই জায়গা থেকে বেরোতে হবে, বেরিয়ে নতুন একটা জায়গায় যেতে হবে, নাহলে ধসে পড়বে বাংলাদেশ। খেলবে, ভারত আছে খেলবে, বিভিন্ন পরাশক্তি খেলবে বাংলাদেশকে নিয়ে। ভারতের হাতেই তো একদিন ছিল, আবার চলে যাবে। আমাদের কিছুই থাকবে না, স্বতন্ত্র থাকবে না, সম্ভাবনা থাকবে না। এরকম একটা অবস্থার দিকে বাংলাদেশ চলে যেতে পারে। এই সম্ভাবনাটাকে অস্বীকার করা যায় না। তবে আমি নিজে মনে করি এদেশে বিরাট শক্তির মুক্তি হয়ে গেছে, সেটা হচ্ছে ছাত্র যুব শক্তি। বিরাট বিশাল শক্তি। আমরা অতীতের অনেক অভিজ্ঞতা থেকে এটা বুঝেছি। শুধু 52 নয়, 52, 62, 68, 69 এবং পরে যে 71, তার পরে 90, এগুলো তো আমরা দেখেছি। আর সম্প্রতি দেখলাম 24, বিশাল বিশাল পরিবর্তন। এদেশের প্রত্যেকটা পরিবর্তনের চালিকা শক্তি, মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্ররা, প্রত্যেকটা। অতীতে ছাত্ররা সেভাবে সামনে যেতে পারে নাই। পুরাতন নেতৃত্বের আশ্রয় তারা থাকতো, অথবা চলে যেতে বাধ্য হতো, যে কোনো কারণে হোক। কিন্তু এই প্রথম ছাত্ররা কারো আশ্রয়ে পুষ্ট হয়ে আন্দোলন করেনি, স্বাধীনভাবে আন্দোলন করেছে। স্বাধীন একটা শক্তি নিয়ে এখন পর্যন্ত আছে, দ্বিধা দ্বন্দ্ব আছে তাদের মধ্যে, কিন্তু সেখান থেকে তারা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও তারা পুরাতন নেতৃত্বের অধীনস্থ হয়নি। আর এই কারণে এই নতুন শক্তিকে যতদিন পর্যন্ত পুরাতন ব্যবস্থা আত্মসাৎ করতে না পারবে, ততদিন পর্যন্ত পুরাতন ব্যবস্থা ওই দেশে হবে না, ওই স্থিতিশীল হবে না। নির্বাচন একটা দিয়ে যদি ইউনূস সরকার চলেও যান, কি হবে? ওই সরকারও কাজ করতে পারবে না। এত গোলমালের মধ্যে থাকবে, এত অরাজকতা থাকবে, ওটা ভেঙে পড়বে। শেষ পর্যন্ত ছাত্ররাই আসবে সামনে, আসতে হবে, এটা সময়ের দাবি। এইটা বুঝতে হবে। এদেশের রাজনীতিতে যদি কিছু কেউ ঘটাতে চায়, কিছু করতে চায়, তাদের এই বাস্তবতাটাকে বুঝে মেনে নিয়ে করতে হবে সে কাজটা। ছাত্রদের বাদ দিয়ে এই দেশে ইতিবাচক কিছু হবে না। ধ্বংসাত্মক কিছু হতে পারে, নেতিবাচক
কিছু হতে পারে, ইতিবাচক কিছু, ছাত্রদের বাদ দিয়ে দেশে হবে না। ছাত্ররা হচ্ছে আগামী, শুধু ভবিষ্যৎ যে তা না, আগামী কালের নির্মাতা এই দেশে। এরা নির্মাণ করলে দেশ নির্মিত হবে, এরা নির্মাণ না করলে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি আশাবাদী, অতীত অভিজ্ঞতা থেকে আশাবাদী। ছাত্রদের রোল তো অতীতে দেখেছি, এখনো দেখছি, এখান থেকেই আসবে দিশা।